অফিডিয়ান পর্ব সংখ্যা ১১, ১২, ১৩, ১৪, ১৫। লেখনীতে আমিনা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রুনিয়া খাবার নিয়ে ছাদে এলেন। কারো পায়ের শব্দ শুনে সাফওয়ান সতর্ক হয়ে উঠল। ফুল স্লিভ শার্ট পরে গলার কাছে স্কেলি আবরণটাকে মেকআপ দিয়ে সচুরতার সাথে ঢেকে দিয়ে, চোখে ডার্ক গগলস, মুখে মাস্ক পরে, চুলগুলো হাত দিয়ে মাথার পেছনের দিকে সরিয়ে দিল। তারপর রুমের ভেতরে বিছানার পাশে রাখা ফুল মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে আরও একবার দেখে নিল যে তার শরীরে কোনো ত্রুটি কারো নজরে আসার মতো আছে কিনা। সাফওয়ান আজ রুনিয়ার অপেক্ষাতেই আছে, কিন্তু যদি রুমাইশা বা শাফিন বা অন্য কেউ তাকে খাবার দিতে আসে, তাহলে আজ রাতেই মায়ের সাথে কথা বলে এর একটা বিহিত করবেই সাফওয়ান। কারণ সাবধানের মান নেই। সাফওয়ান তার এই চেহারা সবার থেকে আড়াল করে রেখেছে, এমনকি রুনিয়া আর ইশতিয়াকের থেকেও। তারা হয়তো সহ্য করতে পারবে না ছেলের এই পরিণতি দেখে, আর তার এই পরিণতির জন্য যে দায়ী তাকেও হয়তো কখনো ক্ষমা করবে না। নিজের শরীর ও চেহারায় হঠাৎ এমন পরিবর্তন টের পাওয়ার পর থেকে কাউকে নিজের চেহারা দেখায়নি সাফওয়ান। এভাবে ঢেকে ঢুকে নিজেকে সবার সামনে নিয়ে গেছে সাফওয়ান। পায়ের শব্দটা কাছাকাছি আসতে সাফওয়ান নড়ে চড়ে বসল। থাই গ্লাসের ভেতর দিয়ে দেখে নিল আসলেই তার মা এসেছে কিনা। হ্যাঁ, এসেছে। বিছানা থেকে উঠে চিলেকোঠার দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সাফওয়ান। মা! খাবার রেখে সাফওয়ানকে ডাক দিতে উদ্যত হতেই ছেলের গম্ভীর কণ্ঠে মা ডাক শুনে সামনে তাকালো রুনিয়া। ছেলেকে দেখে তার চোখ জুড়িয়ে গেল। চোখে মুখে দেখা গেল তৃপ্তির হাসি। তার কোলের ভেতরের বেড়ালের বাচ্চার মতো নরম তুলতুলে বাচ্চাটা আজ একজন পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে। তার প্রথম সন্তান, তার নারীছেঁড়া ধন। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ল সাফওয়ান। আর একবার মা বলে ডাক দিয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি কথা? সাফওয়ান একটু সময় নিয়ে বলল, রিমুকে নিয়ে। সাফওয়ানের মুখে রুমাইশার নাম শুনে রুনিয়ার মনোযোগ দিলেন। হ্যাঁ বল, কি হয়েছে? রুমি কি কিছু করেছে? না, তবে করতে পারে। রুনিয়া ভেবে পেলেন না রুমাইশা কি করতে পারে। আশ্চর্যের সুরে বললেন, রুমি কি করবে? মা, আমার মনে হয় রিমু আমার ব্যাপারে কিছু জানতে পেরেছে, যে আমি স্বাভাবিক না, বা ছোটবেলায় ওর কোনো ক্ষতি করেছিলাম। কিছু একটা জেনেছে। তুই কিভাবে এতটা শিওর হচ্ছিস? রুনিয়া জিজ্ঞেস করলেন। ওর আচার আচরণ স্বাভাবিক মনে হচ্ছে না মা। ও আমাকে দুদিন খাবার দিতে এসেছে, দুদিনই অস্বাভাবিক আচরণ করেছে। তাছাড়া শাফিন বলছিল যে ও নাকি ইদানিং খুব মন খারাপ করে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। হয়তো ও আমার ব্যাপারে কিছু জেনেছে মা। তোমার উচিত হবে যত দ্রুত সম্ভব ওকে বাড়িতে পাঠিয়ে দেওয়া। ও যদি কিছু জানে তাহলে শাফিনও জানবে, আর এটা নিয়ে বেশি মাতামাতি হলে বাইরের লোকজনও জানবে, আর তখন বিষয়টা আর আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। রুনিয়া কিছুক্ষণ ভেবে বললেন, তুই চিন্তা করিস না বাবা, আর একটা এক্সাম আছে ওর, তারপরেই চলে যাবে ও। আর আমার মনে হয় না ও কিছু জেনেছে। শাফিনের সাথে তো দিব্যি হেসে হেসে কথা বলছে। সকালের রান্নাটাও ও করলো। যদি জানতই তাহলে তো নিজে থেকে এখানে থাকতে চাইতো না, কবেই চলে যেত। তুই এইসব নিয়ে চিন্তা করিস না। আর আমিও ওকে পাঠাবো না নাস্তা দিতে, আমিই নিয়ে আসব। বলে রুনিয়া নিচে চলে গেলেন। সাফওয়ান খাবারের ট্রেটা নিয়ে নিজের রুমে গেল। রিমু রান্না করছে। মনে মনে আওড়ালো সাফওয়ান। রিমুর সাথে বাধ্য হয়ে এতদিন খারাপ ব্যবহার করেছে সাফওয়ান। যতবার দেখা হয়েছে ততবার রুড আচরণ করেছে, যেন রুমাইশা ওর সাথে আগের মতো করে ভাব জমাতে না আসে, আগের মতো আদর আদর হয়ে ওর কাছে না আসে। ওর কলিজায় রুমাইশার সাথে এইভাবে রুডলি কথা বলতে গিয়ে ওর প্রাণটাই ছিঁড়ে যায়। কিন্তু কিছু করার ছিল না ওর। ওর নিজের থেকে ওর রুমাইশাকে রক্ষা করার জন্য এত কঠিন হওয়া ওর। নিজের মুখের মাস্ক খুলে হাত মুখ ধুয়ে খাবারের ট্রেটা টেবিলের ওপরে রেখে চেয়ার টেনে বসল সাফওয়ান। প্লেটে রাখা একটা রুটি থেকে খানিকটা ছিঁড়ে নিয়ে পাশে রাখা চীনামাটির বাটি থেকে সবজি নিয়ে রুটির সাথে তুলে মুখে দিল সাফওয়ান। তৃপ্তির সাথে চোখ দুটো বন্ধ করলো ও। হুম, রান্নার হাতটা তো দারুণ, ভাবল সাফওয়ান। যার বাড়িতে যাবে সে তো রিমুর হাতে এত সুস্বাদু খাবার রোজ খেয়ে খেয়ে ওয়েট গেইন করে ফেলবে। হাসল সাফওয়ান। হঠাৎই মনে হলো ওর, আমার বাড়িতে কে আসবে? কিভাবেই বা আসবে? আমি তো স্বাভাবিক না। আমি তো কারোর সামনে যেতে পারবো না। রিমু? রিমু কি আসবে? আমার আদরের রিমু?
ওকে এমন করে রোজ রান্না করে খাওয়াবে? নিজের ভাবনায় হকচকিয়ে গেল সাফওয়ান। রিমো? রিমো আমার ভাবনায় কই থেকে আসলো? আমি ওকে ভাবছি কেন? ওকে নিয়ে তো আমি ভাবিনি কতকাল। সেই ছোটবেলায় ওকে নিজের মনে হতো। কিন্তু তখনের চাওয়াটাই তো নিছক ছেলেমানুষি ছিল। এখনের মতো সুখকর অনুভূতি ছিল না। এখানের মতো দুঃখময় তো ছিল না। আর এখন তো ওকে ভাবার মতো কোনো অবস্থাও নেই আমার। ও আমার কাছে আসা মানে ওর নিজেরই ক্ষতি। আমি তো ওকে মেরেই ফেলেছিলাম বলতে গেলে। ও কেন আসবে আমার কাছে? চকিত চোখের সামনে ১৮ বছর আগেকার দৃশ্যপট ভেসে উঠল সাফওয়ানের। তার আদরের রিমুকে সে কামড়ে দিয়েছিল। যে রিমুকে সে চোখে হারাতো তাকেই কিনা কামড়ে দিয়েছিল। কিন্তু ও তো জানতো না যে এমন হবে। জানলে তো কোনোদিনও কামড়াতো না। সেই দিন রুমাইশা আর রাফসানকে নিয়ে এই বাড়ির পেছনেই খেলছিল সাফওয়ান। ওর বয়স তখন ১৩। রুমাইশার ৫ আর সাফওয়ানের ১০। খেলার এক পর্যায়ে রুমাইশাকে কোলে নিয়ে বসেছিল সাফওয়ান। আর ঠিক তখনই ঘটে বিপর্যয়। রুমাইশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর গলার কাছেটাতে থুতনি বসিয়েছিল সাফওয়ান। হঠাৎই ওর চোখের সামনে রুমাইশার গলার নরম চামড়ার দিকে যায়। সেইখানে একধানে তাকিয়ে থাকে সাফওয়ান। রুমাইশার গলার কাছে উজ্জ্বল তুলতুলে ত্বক যেন ওকে চম্বুকের মতো টানছিল। এমনটা এর আগে কখনো অনুভব করেনি ও। ওর ক্যানাইন দাঁত দুটো যেন শিলাচ্ছিল। কেউ যেন মাথার ভেতর থেকে বলতে শুরু করে, বাইট ইট, জাস্ট বাইট ইট। আর সাফওয়ানও নিজের মস্তিষ্কের কাছে হেরে গিয়ে সেটাই করে। নিজের ভেতরের সত্তাকে হারিয়ে ফেলে ও। হঠাৎই অন্য এক সত্তা যেন ওর ভেতরে জেগে ওঠে, যে কিনা হিংস্র, নিষ্ঠুর আর বর্বর। রুমাইশার নরম গলায় শুধুমাত্র একবার কামড় দিয়েই ক্ষান্ত হয় না। সেই একই জায়গায় পরপর ৬ থেকে ৭ বার চোখের পলকে কামড় দেয় সাফওয়ান। নিজের ওপর হঠাৎ হওয়া আক্রমণে হকচকিত হয়ে যায় রুমাইশা। চিৎকার করার ফুরসতটুকু পায় না। তার আগে মাত্রা অতিরিক্ত বিষের প্রভাবে জ্ঞান হারায় রুমাইশা। আর এই পুরো দৃশ্য অবলোকন করে রাফসান। বোনের এই অবস্থা দেখে চিৎকার করে কেঁদে ছুটে যায় বাড়িতে। খবর পাওয়া মাত্রই রুনিয়া, ইশতিয়াক, শামসুল, আয়েশা সবাই দৌড়ে আসে। আয়েশা নিজের মেয়ের মুমূর্ষু অবস্থা দেখে ঠিক থাকতে পারে না আর সেখানে জ্ঞান হারান। বাকিরা রুমাইশার গলার ক্ষত ও সাফওয়ানের মুখে লেগে থাকা রক্ততেই বুঝে যান কি হয়েছে। সাফওয়ান এমন একটা কাজ কেন করলো সেটা তাদের মাথাতেই আসলো না। কিন্তু তারা ভাবতেই পারেননি রুমাইশের শরীরে অত্যন্ত বিষাক্ত এক বিষ বুলেটের গতিতে ছড়িয়ে পড়ছে। ইশতিয়াক তখনই গাড়ি বের করে রুমাইশাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক রক্ত পরীক্ষা করে এসে যা জানালেন তাতে বাকিদের চোখ কপালে উঠল। রুমাইশের শরীরে চরম বিষধর ব্ল্যাক মাম্বার বিষ পাওয়া গেছে। কিন্তু এই ব্ল্যাক মাম্বা তো আফ্রিকা ছাড়া অন্য কোনো কোথাও নেই। আর এর অ্যান্টিভেনম পুরো এশিয়া মহাদেশে পাওয়া যায় না। তাহলে বাংলাদেশের একটা বাচ্চা মেয়েকে কিভাবে এই সাপ কাটলো, তার জিজ্ঞাসাবাদ করলেন ডাক্তাররা। কিন্তু বাড়ির কেউ কিছুতে বলতে পারল না কিভাবে কি হলো। কেউ কিছু বুঝে উঠতে পারেনি তখনও। কেউ কিছু বলবে সাজিয়ে গুছিয়ে তখনই সাফওয়ানের দাদু আসেন হাসপাতালে হন্তদন্ত হয়ে। তাকে আগেই খবর দিয়েছিল ইশতিয়াক আহমেদ। উনি এসে কর্তব্যরত ডাক্তারদেরকে ব্ল্যাক মাম্বারে অ্যান্টিভেনম দিলেন আর বললেন, আপনারা চিন্তা করবেন না, আসলে ভুলটা আমারই। আমি একজন হারপিটোলজিস্ট। আমার নিজস্ব ল্যাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের রেপটাইল নিয়ে আমি গবেষণা করি। বাচ্চারা ওখানেই খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে ব্ল্যাক মাম্বার ভাইভেরিয়ামটা পড়ে গিয়ে ভেঙে গেল। সেখান থেকে একটা সাপ বেরিয়ে এসে বাচ্চাটাকে কামড় দিয়েছিল। কিন্তু সৌভাগ্যের বিষয় যে আমার কাছে এর একটা ভেন্টিয়ম ছিল, আর একটাই ছিল। বাড়ির সবাই ভীষণ অবাক হন সেই দিন সাফওয়ানের দাদুর কথায়। স্মৃতিচারণের এই মুহূর্তে এসে টেবিলের ওপরে রাখা সাফওয়ানের মোবাইল ফোনটিতে মেসেজের নোটিফিকেশন আসলে নোটিফিকেশনের শব্দে সাফওয়ান নিজের অতীত কালো অধ্যায়ের সূচনাকাল থেকে বর্তমানে ফিরে আসে। তারপর তৃপ্তি নিয়ে খাওয়া শেষ করে আবার নিজের রিচার্জের কাজে মনোযোগ দেয়। আজ শুক্রবার। নামাজে যাবে সবাই। সাফওয়ান যদিও ঘরেই পড়ে জুম্মার নামাজটা, কিন্তু গতকাল ইশতিয়াক আহমেদ রুনিয়াকে দিয়ে বলে এসেছেন যেন সাফওয়ান তাদের সাথে নামাজে যায়, যেভাবেই হোক। কারণ মসজিদে অনেকেই জিজ্ঞেস করেন ইশতিয়াককে তার বড় ছেলে কোথায়। দেশে এসেছে কিন্তু মসজিদে আসে না। কিন্তু ইশতিয়াক রোজ কোনো না কোনো বাহানা দিয়ে বিষয়টা এড়িয়ে যান। কিন্তু এভাবে আর কয়দিন। মাঝে মাঝে না গেলে তো লোকজন সন্দেহ করবে যে কোনো গন্ডগোল আছে। হয়তো লোকে ভাববে সাফওয়ান নামাজ কালাম ছেড়ে দিয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে সাফওয়ানকে নামাজে যেতে বলেছেন ইশতিয়াক। মসজিদে যাওয়ার জন্য সাফওয়ানের অপেক্ষায় ইশতিয়াক আর শাফিন বসে আছে হলরুমের ডিভানে। রুনিয়া আজ মহা খুশি। তার ছেলে আজ মসজিদে যাচ্ছে অন্য সবার সাথে।
কিন্তু সাথে দুশ্চিন্তাও হচ্ছে। যদি কোনো অঘটন ঘটে? রুনিয়া ইশতিয়াক দুজনেই জানেন সাফওয়ানের মুখের বিকৃতি ঘটেছে। তা তার কেউই জানেন না এবং দেখেনওনি। এখন যদি মসজিদের কেউ সাফওয়ানের মাস্ক খুলতে বলে বা ওর চোখের গগলস খুলতে বলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এমন সময় রুনিয়ার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে সাফওয়ান নিচে এলো। ছাইরঙা পায়জামার সাথে কালো রঙা ফুল স্লিভ পাঞ্জাবিটার হাতা কনুই পর্যন্ত গুটিয়ে, মুখে মাস্ক দিয়ে, চোখে ডার্ক গগলস পরে হলরুমে এসে হাজির হলো সাফওয়ান। তারপর নিজের চিরচারিত স্বভাব অনুযায়ী গম্ভীর কণ্ঠে ইশতিয়াককে বলল, বাবা, তোমরা আগে চলে যাও, আমি পরে আসছি। ইশতিয়াক বললেন, তাহলে তুমি আর শাফিন আসো একসাথে, আমি আগে চলে যাচ্ছি। সাফওয়ান মাথা নেড়ে সম্মতি জানালো। বড় ছেলের সাথে কমিউনিকেশন গ্যাপের কারণে ইশতিয়াক শাফিনের মতো করে সাফওয়ানকে সম্বোধন করতে পারে না। নিজের প্রথম সন্তানকে এত ভালোবেসেও এত কাছে থেকেও কেন যেন একটা দূরত্ব দূরত্ব অনুভব থেকে যায়। সাফওয়ানও ব্যাপারটা ভালো করেই টের পায়, কারণ এই গ্যাপটা ইশতিয়াকের থেকে তাকেই বেশি পীড়া দেয়। রুনিয়ার সাথে তার যা একটু আলাপ হয়, কিন্তু ইশতিয়াক আহমেদের সাথে তার কিছুই হয় না বলতে গেলে। পুরো পরিবারটাই কেমন যেন এলোমেলো হয়ে গেছে। দোতলা থেকে সাফওয়ানকে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল রুমাইশা। কালো রঙে তো বেশ মানিয়েছে অজগরটাকে, ভাবল রুমাইশা। তার মন মস্তিষ্ক যে সাফওয়ানকে অজগর উপাধি দিয়েছে এটা ভেবে হাসি পেল রুমাইশার। পরক্ষণে হাসি থামিয়ে ভাবল, আজ একবার জঙ্গলের ভেতরে যাওয়া তার জন্য খুব জরুরি, কিন্তু একা একা যাওয়ার মতো সাহস তো তার এই জীবনে হবে না। সুতরাং শাফিনকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিল রুমাইশা। দুপুরে খেয়েই বের হতে হবে, আগের দিনের মতো শেষ বিকেলে গেলে হবে না। নামাজ শেষে ইশতিয়াক, সাফওয়ান আর শাফিন বাড়ি ফিরে এলো। সৌভাগ্যের বিষয় এটাই যে কোনো অসুবিধা হয়নি। শাফিন আর সাফওয়ান দুজনে শেষের কাতারে দাঁড়িয়েছিল। নামাজ শেষ হওয়ার পর দুজনে আগে আগে বেরিয়ে গেছে, যার জন্য সাফওয়ানকে আর কারো প্রশ্নের মুখোমুখি হতে হয়নি। যদিও ইশতিয়াককে অনেকেই প্রশ্ন করেছে যে সাফওয়ান কেন এভাবে মাস্ক পরে চশমা পরে চোখ মুখ ঢেকে এসেছে। ইশতিয়াক বলে দিয়েছে যে সাফওয়ানের ডাস্ট অ্যালার্জি আছে প্রচুর, তাই বাইরে বেরোলে সবসময় এইসব পরেই বের হয়। ইশতিয়াকের কথা সবাই মেনেও নিয়েছে, কেউ আর কোনো প্রশ্ন করেননি। দুপুরের খাবার শেষে টেবিল থেকে উঠে যাওয়ার সময় রুমাইশা শাফিনকে বলে গেল যেন খাওয়া শেষ করে ওর সাথে ওর রুমে দেখা করে। শাফিনও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুমাইশা রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। ভাত খেয়ে ঘুম দিতে ইচ্ছে করছে খুব, কিন্তু এখন ভাত ঘুম দিলে হবে না, জঙ্গলে তার যেতেই হবে। ওর মনে যে সন্দেহ দানা বেঁধেছে সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না। শাফিন এলো কিছুক্ষণ পর, এসে রুমাইশার পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসে পড়ল। হ্যাঁ আপু, বলো। রুমাইশা দুপা ভাঁজ করে হাঁটু বুকের কাছে নিয়ে দুই হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে। শাফিন যে রুমে এসে চেয়ার টেনে বসেছে সেদিকে ওর কোনো খেয়ালই নেই। রুমাইশাকে এক ধ্যানে মেঝের দিকে তাকিয়ে থাকতে দেখে শাফিন উঠে এসে রুমাইশার চোখের সামনে আঙুল নিয়ে তুড়ি বাজালো। হকচকিত হয়ে ভাবনার জগৎ ছেড়ে ফিরে এলো রুমাইশা। বিছানায় ভালোভাবে বসতে বসতে বলল, তুই কখন এলি? শাফিন আবার চেয়ারে বসতে বসতে বলল, এত ভাবনা চিন্তায় মশগুল থাকলে কিভাবে দেখবা? কি এত ভাবছিলে, বলো তো শুনি। আমার ভাইকে নাকি? দুষ্টু হেসে বলল শাফিন। শাফিনের দিকে চোখ করে তাকালো রুমাইশা। পরক্ষণে মুখে হাসি এনে ভুরু নাচিয়ে বলল, যাই বলিস, তোর ভাইকে কিন্তু আজকে হেব্বি লাগছিল। রুমাইশার বলার ধরন দেখে শাফিন হাসল। তারপর ভাব নিয়ে বলল, ভাইটা তো আমার, বুঝতে হবে। রুমাইশা মুখ ভেঙচিয়ে বলল, হয়েছে থাম। তারপর বিরতি নিয়ে বলল, তোকে যে কারণে ডেকেছি, বাইরে থেকে ঘুরে আসি চল। ঘুরতে যাওয়ার কথা শুনে শাফিন খুশি হলো খুব। উৎফুল্ল হয়ে বলল, সত্যি যাবা? কোথায় যাবা বলো? গদখালি যাবা, নাকি সাগরদাড়ি, নাকি ঝাপা ব্রিজে? বোট ক্লাবে যাবা? বাহ, ঝাপা ব্রিজ এত বিখ্যাত! উপন্যাসের মধ্যে ঝাপা ব্রিজ চলে আসছে। আমার খালামণির বাসা ওইখানেই। আমি দিনরাত ঝাপা ব্রিজের ওইখানে ঘোরাঘুরি করতাম, সুন্দর করে দেখতাম। রুমাইশা চোখ পাকিয়ে বলল, অত নাচিস না, আমি আশেপাশে ঘুরতে যাওয়ার কথা বলছি। তারপর কিছুক্ষণ থেমে আবার বলল, চল জঙ্গল থেকে ঘুরে আসি। জঙ্গলের কথা শুনে শাফিন চুপসে গেল। বলল, কোনো দরকার নেই। সাফওয়ান ভাইয়া আগের দিন বলেই দিয়েছে আমরা কেউ যেন জঙ্গলে না যাই, আর খুব প্রয়োজনে গেলেও যেন ডোবার আশেপাশে না যাই। সেই ডোবা পর্যন্তই চল, তার ওই পাশে তোর আর যাওয়া লাগবে না। শাফিন বিরক্ত,
একই সাথে অসহায় হয়ে বলল, তোমার কেন জঙ্গলে যাওয়া লাগবে? অন্য কোথাও চলো। সাফওয়ান ভাইয়া দেখতে পেলে আমাদের দুটোকেই মাথায় তুলে আছাড় দিবে। এত বোঝানোর পরও রুমাইশা বুঝল না। জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। অগত্যা সাফিনকেও বাধ্য হয়ে রুমাইশার পেছন পেছন যেতে হলো। দুজন মিলে জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একসময় সেই ডোবার ধারে চলে এলো রুমাইশা আর সাফিন। ডোবার চারপাশে জংলি ফুলগুলো এখনো আছে। পানিটা এত স্বচ্ছ যে ডোবার তলা পর্যন্ত স্পষ্ট দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ডোবার পাড়ের কিছু কিছু অংশ মাটি ভেজা। দেখে মনে হচ্ছে কেউ এখানে এসেছিল আর পানিতেও নেমেছিল, কিন্তু কোনো পায়ের ছাপ দেখা যাচ্ছে না। তাই ঠিক কি হয়েছে বুঝলো না রুমাইশা। এই ডোবায় নামার মতো তো আশেপাশে কেউ নেই। সাফওয়ানদের বাড়িটা তুলনামূলক একটু ভেতরেই। আশেপাশে ৩টা কি ৪টা বাড়ি আছে, কিন্তু সেগুলো সাফওয়ানদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত। আর ওসব বাড়ির কেউ জঙ্গলে আসবে বলে মনে হয় না। সাফিন যদিও এসব খেয়াল করেনি। হাঁটতে হাঁটতে ও ক্লান্ত। কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর সাফিন বলল, চলো আপু ফিরে যাই। আর সামনে যেতে হবে না। জানোই তাও আগের বার কি দেখেছিলাম আমরা। কিন্তু রুমা এসে সাফিনের কোনো কথায় পাত্তা না দিয়ে সামনে হেঁটে চলল। সাফিন পেছন থেকে জোরে বলে উঠল, কোথায় যাচ্ছ আপু? সামনে যেও না আর। বাড়ি ফিরে চলো। সাফন ভাই শুনলে খুব রাগ করবে। রুমা এসে হাঁটা না থামিয়ে বলল, তোর ভাইকে তুই না বললে জানতে পারবে না। তুই গেলে আয়, নইলে আমি চলে গেলাম, তুই এখানেই থাক। অগত্যায় রুমা এসে জেদের কাছে হার মেনে সাফিনও সামনের দিকে এগোলো। কিছুক্ষণ হাঁটার পর ওরা আগের সেই খোলামেলা জায়গাতে এসে পৌঁছালো। সাফিন আর একটু এগোতে চাইল না। রুমাইশা আরো একটু সামনে গেল। এখানে এসে চারিদিকে সতর্কতার সঙ্গে চোখ বুলালো রুমাইশা। সেই দিনের সেই খোলসটা এখানে আর নেই। কেমন যেন গা ছমছম করে এখানে আসলেই। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে। একদিকে ভয়, অন্যদিকে কৌতূহল। হঠাৎই ওপরের দিকে থেকে অনেকগুলো হিসির শব্দ শুনতে পেল রুমাইশা। শরীর জমে গেল ওর। ভয়ে ভয়ে ধীর গতিতে উপরের দিকে তাকালো রুমাইশা। তাকিয়ে হতবিহ্বল হয়ে গেল ও। আগের দিনে সে বিশাল খোলসটিকে পেঁচিয়ে 15 থেকে 20টির মতো বিভিন্ন ধরনের বিষধর সাপ বিশাল রেডিও গাছের একটা ডালে ঝুলে আছে। সাফিন দূরে দাঁড়িয়ে থাকায় এখানের কিছু দেখেনি। রুমাইশাকে ওপরের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফিন পেছন থেকে ডাকলো ওকে, আপু ফিরে এসো, এখানে থাকা আমাদের জন্য নিরাপদ না। সাফওয়ান ভাইয়া সাফ সাফ মানা করে দিয়েছে। রুমাইশা সাফিনকে কিছু বুঝতে দিল না। ওপরের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ঢোক গিলে হজম করে নিল। সাফিনের কথা শুনে রুমাইশা ফেরার উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই ওর থেকে ৫-৭ হাত দূরে কিছু একটা পড়ে থাকতে দেখল ও। সাফিনের চোখের আড়ালের সাথে সাথে সেটা তুলে বুকের মধ্যে লুকিয়ে রাখলো রুমাইশা। তারপর দ্রুততার সাথে সেখান থেকে প্রস্থান নিল। সেই দিন রাতের খাবারের পর আবার ও ডাক পড়ল সাফিনের। রুনিয়া সাফওয়ানকে খাবার দিয়ে এসে খাবার টেবিলে বসা সাফিনের উদ্দেশ্যে বললেন, সাফওয়ান তোকে ডাকছে, কি বলে শুনে আয়। সাফিনের পাশে বসে খাচ্ছিল রুমাইশা। রুনিয়ার কথাতে খাওয়া থেমে গেল ওর। আর চোখে একবার সাফিনের দিকে তাকালো। সাফিন ঢোক গিলে রুমাইশার দিকে তাকালো। সাফিন তাকানো মাত্র রুমাইশা চোখ ঘুরিয়ে অন্য দিকে তাকালো। সাফিন পড়ল বিপদে। মনে মনে ভাবল, যায় সবসময় দুজনে, কিন্তু দোষ হয় শুধু আমার। রুনিয়া এদের দুজনের বিপরীতে চেয়ার টেনে নিয়ে বসে বললেন, তোদের দুজনের হাবভাব এমন চোরা চোরা লাগছে কেন? কি করেছিস তোরা? সাফিন অতি উত্তেজনায় বলে ফেলল, দেখো মা, আমার কোনো দোষ নেই, সব দোষ রুমি আপুর। রুমাইশা কেবলই পানি মুখে নিচ্ছিল। নিজের নাম শুনে বিষম খেল ও। পানি খাওয়া থামিয়ে সাফিনের দিকে চোখ গরম করে তাকিয়ে বোঝালো, ভুলেও আমার নাম নিবি না। রুনিয়া এবার দুজনকে পরখ করছেন। বুকে 2 হাত গুজে বললেন, এই জন্য সাফওয়ান এত রেগে রেগে আছে। তোরা নিশ্চয়ই কোনো অপকর্ম করেছিস। এখন দ্রুত খাওয়া শেষ করে যা। গিয়ে দেখ সাফওয়ান কি বলে। সাফিনের খাওয়া আর এগোলো না। 5 মিনিটের খাওয়া 15 মিনিটে শেষ করলো সাফিন। খাওয়া শেষ করে উঠে সিঁড়ির দিকে এগোতে এগোতে রুমাইশার উদ্দেশ্যে বলল, আমাকে বকা দিলে আমি সোজা তোমার নাম বলে দেব যে তুমি ফুসলিয়ে আমাকে নিয়ে গেছো। রুমাইশা পেছন থেকে বলল, আমরা যে ডোবার ওপাশে গেছি সেটা যেন ভুলেও বলিস না ভাইয়াকে। সাফিন পেছন ফিরে রুমাইশার দিকে চোখা দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ মিথ্যা বলি, তার জন্য ভাইয়া আমার শাস্তি ডাবল করে দিক। তারপর আগের মতো করে আবার ঘুরে সিঁড়িতে উঠল। রুমাইশা দ্রুত খাওয়া শেষ করে সাফিনের রুমে গিয়ে বসে রইল সাফিনের আসার অপেক্ষায়। ধীর গতিতে ছাদের দিকে এগোলো সাফিন। ভাইয়ার বারণ করা সত্ত্বেও জঙ্গলে গিয়েছে ওরা।
আজ ভাইয়া আর ওকে আস্ত রাখবে না, ভাবল সাফিন। সাফওয়ান বসে আছে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে, চোখে গগলস, কিন্তু মুখে মাস্ক নেই। হয়তো রাত বলে আর মাস্ক পরার প্রয়োজন মনে করেনি সাফওয়ান। কিন্তু গগলস ছাড়া ওর চলার উপায় নেই, কারণ চোখ দুটো সর্বক্ষণ জ্বলজ্বল করে, বিশেষ করে রাতের বেলা। শাফিন এসে সাফওয়ানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। শাফিনের পরিস্থিতি টের পেতে সাফওয়ান বজ্রকণ্ঠে বলে উঠল, আমি বারণ করা সত্ত্বেও জঙ্গলে কেন গিয়েছিলি? কি এমন প্রয়োজন পড়েছিল? শাফিন মাথা নিচু করে রইল। ভাইয়ের ধমকে চোখের কোণে পানি জমল ওর। ছোট থেকে আজ পর্যন্ত বড় ভাইকে বড় ভাইয়ের মতো করে পায়নি শাফিন। যেটুকু পেয়েছে সেইটুকু হয়তো ফর্মালিটি, নয়তো ধমকাধমকি। এক মুহূর্তে ভাইয়ের দেওয়া সকল ধমক চোখের সামনে ফুটে উঠল ওর। অভিমানে কান্না দলা পাকিয়ে ঠেলে উঠতে চাইল। অনেক চেষ্টা করে চোখের পানি আটকে রইল শাফিন। শাফিনকে চুপ থাকতে দেখে আবারও কঠিন স্বরে বলে উঠল সাফওয়ান, কিসের জন্য জঙ্গলে গিয়েছিলি? আর গিয়ে কতখানি উপকার হয়েছে তার উত্তর দিয়ে এখান থেকে যাবি। তার আগে এক পাও এখান থেকে নড়বি না। শাফিন নিজেকে সংযত করে কিছুটা সময় নিল। রুমি আপু বলেছিল যেতে। আমি না গেলেও রুমি আপু একাই চলে যেত, তাই বাধ্য হয়ে আমিও গিয়েছি আপুর সাথে। সাফওয়ান প্রচুর রেগে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, রিমুর কি কাজ ছিল ওখানে যে ওর যেতেই হলো? আর কতদূর পর্যন্ত গিয়েছিলি? শাফিন আমতা আমতা করে বলল, ডোবা পর্যন্ত ভাইয়া। সত্যি করে বল, কোন পর্যন্ত গিয়েছিলি? আবারও বজ্রকণ্ঠে বলল সাফওয়ান। এমন সময় রুমাইশা হঠাৎ করে ছাদে চলে এলো ওদের কাছে। শাফিনের ঘরে বসে ওর মন টেকেনি, তাই নিজেও ছাদের দিকে এগিয়ে এসে চুপচাপ দাঁড়িয়েছিল। শাফিনের ঠিক পাশে এসে দাঁড়ালো রুমাইশা। তারপর চোখ নামিয়ে নরম গলায় বলল, শাফিনকে বকবেন না ভাইয়া। ওকে আমি নিয়ে গিয়েছিলাম জোর করে। ও যেতে চাইছিল না, তবুও দোষটা আমারই। আমাকে বকা দিন, ওর কোনো দোষ নেই। সাফওয়ান রক্তচক্ষু নিয়ে তাকালো রুমাইশার দিকে। কিন্তু চোখ ঢাকা থাকায় রুমাইশা বা শাফিন কেউই বুঝল না যে সাফওয়ান চোখ দিয়ে তাদের গিলে খাচ্ছে। চেয়ার ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ালো সাফওয়ান। তারপর হেঁটে একেবারে রুমাইশার সামনে এসে দাঁড়ালো। সাফওয়ানের সামনে রুমাইশা আরও নুইয়ে পড়ল। কোনো রকমে একটু ওপরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো সাফওয়ানকে, কিন্তু সাফওয়ানের বুক ছাড়া অন্য কোনো কিছু চোখে বাঁধল না। সাফওয়ান নিজের ডান হাত দিয়ে রুমাইশার চিবুক ধরে উঁচু করে উপরের দিকে নিল। সাফওয়ানের খসখসে হাতের স্পর্শ রুমায়ের নরম চিবুকে লাগতেই কেঁপে উঠল রুমাইশা। নিঃশ্বাস যেন আটকে গেল ওর। চোখ দুটো বন্ধ করে ফেলল। ভুলেও চোখ খুলল না। রুমাইশের মুখটা উঁচু করে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলো সাফওয়ান। পাশেই শাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে আর চোখে দেখছে সামনে কি হচ্ছে, তারপর আবার চোখ নামিয়ে নিচ্ছে। সাফওয়ান রুমাইশার মুখে চোখ বুলাতে বুলাতে শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি আমি তোমাকে জঙ্গলের আশেপাশেও দেখি, সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না, মিস রুমাইশা কাদের। সাফওয়ানের মুখে তুমি সম্বোধন আর নিজের পুরো নাম শুনে রুমাইশা বেশ ভালোভাবে টের পেল সাফওয়ানের রাগের বহর। কথাটা বলে আরও কিছুক্ষণ রুমাইশার মুখখানা ভালোভাবে দেখে ওকে এক প্রকার ধাক্কা দিয়ে ছেড়ে দিল সাফওয়ান। সাফওয়ানের থেকে ছাড়া পেতে জোরে মুখ দিয়ে দম ছাড়ল রুমাইশা। এতক্ষণ ওই একটিবারের জন্য চোখ খুলেনি। সাফওয়ান নিজের রুমের ভেতরে যেতে যেতে বলল, আমি যা বলেছি সেটা মাথায় রাখবি দুজনে। এখন যার যার রুমে যা। তারপর ঘরে ঢুকে ধাম করে দরজা লাগিয়ে দিল। শাফিন আর রুমাইশা এক এক করে নিচে নেমে এলো। এই নিয়ে দুজন আর কোনো কথা বলল না। যদিও রুমাইশা বুঝল শাফিন তার উপর খুব অভিমান করে আছে, কিন্তু ওর অভিমান কাল ভাঙানো যাবে। আজ ও একটু ব্যাপারটা হজম করে নিক। রুমে গিয়ে সাফওয়ানের বলা প্রত্যেকটা কথা নিজের মস্তিষ্কের ভেতরে বারবার পুনরাবৃত্তি করতে থাকলো রুমাইশা। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে তারপর পড়তে বসল। 2টার দিকে পড়া শেষ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিল রুমাইশা। বুকের ভেতর থেকে জঙ্গলে পাওয়া বস্তুটি বের করে টেবিলের ড্রয়ার ওপেন করে সেখানে রাখলো। তারপর বিছানা ঠিক করে বৈদ্যুতিক আলোর সুইচ অফ করে দিয়ে শুয়ে পড়ল। রাতের চতুর্থ প্রহরের শুরুতে আকস্মিক ভারী শব্দে সদ্য নিদ্রায় যাওয়া রুমাইশার তন্দ্রা ছুটে গেল। বুঝল আজ আবারও কেউ উঁচু থেকে লাফ দিয়ে মাটিতে পড়ছে। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে জঙ্গলের দিকে জানালার কাছে গিয়ে দাঁড়ালো রুমাইশা। কিন্তু পর্দা সারানোর পর বুঝল দুর্ভাগ্যবশত আজ জানালার গ্লাস লাগানো হয়নি। আজ জানালার গ্লাস লাগাতে একদমই ভুলে গেছে রুমাইশা। কিন্তু কিছু করার নেই। এখন গ্লাস লাগাতে গিয়ে শব্দ হলে ও পুরোই শেষ। আপাতত গ্লাসের ভাবনা মাথা থেকে তাড়াতাড়ি সরিয়ে সামনের দিকে মনোযোগ দিল ও। হ্যাঁ, কেউ একজন যাচ্ছে জঙ্গলের রাস্তা ধরে সামনের দিকে।
তার শরীরে স্কেলি আবরণগুলো চিকমিক করছে চাঁদের আলোতে। সত্যিই কি রুমাইশা যাকে ভাবছে সে? হ্যাঁ, সেই রকমই। এই তো, তেমনই লম্বা, তেমনই পিঠ। হ্যাঁ, এই আন্ডার শার্টটা তো সাফওয়ানের পরনেই দেখেছিল ও। এটা সাফওয়ান ভাইয়া? ওই খোলস, ওই বিশাল পুরো খোলসটা কি তাহলে সাফওয়ান ভাইয়ার? সাফওয়ান ভাইয়াও কি সাপেদের মতো খোলস ছাড়ে? কিন্তু তখন, তখন ওখানে তো অত সাপ এক জায়গায় ছিল কেন এভাবে গাদা মেরে? ওইখানে গিয়ে ভাইয়া কি করে? এসব ভাবতে ভাবতে আচমকা কনুইয়ের আঘাত লেগে জানালার ধারে চওড়া জায়গাতে রাখা কফির মগটা একেবারে নিচে মাটিতে রাখা ইটের ওপরে গিয়ে পড়ে। আর তাতে ঝনঝন শব্দে চীনামাটির মগটা ভেঙে গুড়িয়ে যায়। চরম ভুল হলো রুমাইশার। সন্ধ্যায় জানালার ধারে দাঁড়িয়ে কফি খেয়ে মগটা ওইখানেই রেখেছিল ও। আর সেটাই ওর কাল হলো। শব্দ হওয়া মাত্রই জঙ্গল অভিমুখী ব্যক্তিটা তড়িৎ গতিতে ঘুরে তাকালো পেছনের দিকে। আর তার নিশাচরি জলজলে চোখ দিয়ে স্পষ্ট দেখতে পায় জানালার কাছে বিদ্যমান রুমাইশাকে। রুমাইশা ঘটনায় আকস্মিকতায় জঙ্গল ভিমুখী ব্যক্তিটার দিকে অসহায় চোখে তাকিয়ে সেখানেই যেন জমে যায়। সাফওয়ান ভাইয়া? মনে মনে আওড়ালো রুমাইশা। উন্মুক্ত চেহারায় সাফওয়ান ওর শকুনের মতো তীক্ষ্ণ চোখ দিয়ে দেখে নেয় রুমাইশাকে কিছুক্ষণ। এতক্ষণ শুধু ঘাড় ঘুরিয়ে রুমাইশাকে ও দেখছিল সাফওয়ান। কিন্তু এবার পুরো শরীর ঘুরায় ও। তারপর চোখের পলক না ফেলে মুখে হিংস্র অভিব্যক্তি এনে ওইভাবেই তাকিয়ে থাকে রুমাইশার দিকে। রুমাইশা পা ফেলে জানালা থেকে সরে যাওয়ার মতো শক্তি পায় না। আ আমি দেখে ফেলেছি, দেখে ফেলেছি আমি। সাফওয়ান ভাইয়া দেখে ফেলেছে যে আমি দেখে ফেলেছি। আমি আমি কি করব এখন? ও নিশ্চিত, নিশ্চিত আমাকে মেরে ফেলবে এইবার। আমাকে আর বাঁচিয়ে রাখবে না, মোটেই বাঁচিয়ে রাখবে না আমাকে। এলোমেলো চিন্তায় রুমাইশার মাথা ভার হয়ে আসলো। মনে হলো মাথার ভারে ও পড়েই যাবে। এখনো চোখ ওর সাফওয়ানের দিকে। সাফওয়ান আরো কিছুক্ষণ শিকারী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে আবার ঘুরে দুহাত প্যান্টের পকেটে রেখে ধীরগতিতে নিজের গন্তব্যের দিকে চলল। সাফওয়ানকে চলে যেতে দেখে তড়িৎ গতিতে বিছানায় এসে বসল রুমাইশা। জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে ওর। টেবিলের ওপর থেকে বোতলটা নিয়ে বোতল উঁচু করে পানি খেলো। সাফওয়ান, সাফওয়ান দেখে ফেলেছে আমাকে। আমি যে জেনে গেছি ওর ব্যাপারটা সেটাও বুঝে গেছে। আমি কি করব এখন? বাড়ি চলে যাব? কিন্তু বাড়ি গিয়েও কি হবে? ও তো আমার বাড়ি গিয়েও আমাকে মেরে ফেলে দিয়ে আসবে। উত্তেজনায় কান মাথা গরম হতে শুরু করলো রুমাইশার। গা ঘেমে যাচ্ছে যেন। কি হবে এখন? হাতড়ে হাতড়ে মাথার বালিশটা খুঁজে কোনো রকমে ওর মাথার ওপরে রেখে চিত হয়ে বিছানায় পিঠ ঠেকালো রুমাইশা। কালই এই বাড়ি ছাড়তে হবে, যেভাবেই হোক। আর এখানে থাকা যাবে না। ফুপিকে বলে কালই বাড়ি যাবে ও। সকালবেলা চোখ মুখ ফুলিয়ে নিস্তালায় কিচেনে রুনিয়ার কাছে এলো রুমাইশা। এসেই বলল, আমি বাড়ি যাব ফুপি। রুনিয়া রুটি বানাচ্ছিলেন। রুমাইশার কথা শুনে রুটি বেলা থামিয়ে রুমাইশার দিকে তাকালেন। এরকম ফোলা ফোলা চোখ মুখ দেখে রুনিয়া উৎকণ্ঠিত গলায় বললেন, এরকম লাগছে কেন তোকে? কান্নাকাটি করেছিস নাকি? রুমাইশা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। কিন্তু রুনিয়া স্পষ্ট দেখলেন রুমাইশার মুখে বেদনার ছাপ। রুটি বেলার বেলুনটা পাশে রেখে আটামাখা হাত দিয়ে রুমাইশার দুগাল স্পর্শ করলেন রুনিয়া, তারপর বললেন, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? শাফিনের সাথে ঝামেলা হয়েছে তোর? রুমাইশা কোনো উত্তর করছে না দেখে কিছুক্ষণ রুমাইশাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন রুনিয়া। তারপর ধীরগতিতে জিজ্ঞেস করলেন, সাফওয়ান কিছু বলেছে নাকি? সাফওয়ানের নাম শুনতে শরীরে শিহরণ বয়ে গেল ওর। চোখ ফেটে পানি আসতে চাইল। কিন্তু ঠোঁট চেপে কান্নাটা আটকালো রুমাইশা। কিছুই স্বীকার করল না রুনিয়ার কাছে। থেমে থেমে বলল, অনেকদিন বাসায় যাওয়া হয়নি, তাই মন খারাপ লাগছে। বাবা আর মায়ের কথা খুব মনে পড়ছে। এক্সামের আগে তো 4 দিন আছে। লাস্ট এক্সামটা না হয় আমি বাড়ি থেকেই দিব ফুপি। এটার জন্য আর সমস্যা হবে না। রুনিয়া কিছুক্ষণ ভালোভাবে অপাদমস্তক দেখলেন রুমাইশাকে। ওনার কাছে মনে হলো কিছু ঘাপলা আছে। সাফন সেদিন বলেছিল যে রুমাইশা হয়তো কিছু জেনেছে। সত্যিই কি জেনেছে? তাই জন্য বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে? মনে মনে ভাবল রুনিয়া। তারপর বলল, ঠিক আছে, আর তো আসতে চাচ্ছিস না, তাহলে আজকের দিনটা থেকে যা। কাল সকালবেলা যাস। তোর ফুপা কাল রাতে রাজহাঁসের মাংস কিনে এনেছে। তুই পছন্দ করিস তাই। খেয়ে কাল সকালে যাস। রুমাইশা এবার বলতে চাইল বিকেলে চলে যাওয়ার কথা। কিন্তু রুনিয়ার মুখের ওপরে কিভাবে বলবে ভেবে পেল না। অগত্যায় নিজের রুমে চলে গেল। সকালের খাবার খাওয়ার পর রুনিয়া শাফিনকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন রুমাইশার ব্যাপারে। ওর এরকম অবস্থা কেন? বাড়ি চলে যেতে চাওয়ার পেছনে কোনো কারণ আছে কিনা জানতে চাইলেন।
শাফিন কালকে রাতে সাফওয়ানের ধমকাধমকির কথা বলে দিল রুনিয়াকে। আর এটাও বলল, রাতে সাফওয়ান প্রচুর রেগেছিল, তাই রুমাইশাকে ধমকেছে আর গলা ধরে ধাক্কাও দিয়েছে। মনে মনে আশ্বস্ত হলেন রুনিয়া যে রুমাইশা জেনে যায়নি কিছু, কিন্তু সাফওয়ানের প্রতি রুষ্ট হলেন খুব। রুমাইশাকে কে গলা ধাক্কা দিয়েছে ব্যাপারটা মানতে পারলেন না তিনি। আজ রাতে সাফওয়ানের সাথে এই ব্যাপারে কথা বলবেন তিনি। সারাটা দিন রুমাইশার খুব খারাপ কাটলো, কোনো কিছুতে মন বসাতে পারল না। পড়াটাও হলো না তেমন। বইতে চোখ দিয়ে রাখছে ঠিকই, কিন্তু মন অন্যদিকে। শেষ বিকেলের দিকে শাফিন এলো রুমাইশার রুমে। এসে দেখলো রুমাইশা টেবিলে কোনোই ঠেকিয়ে দুহাত দিয়ে মাথা চেপে ধরেও চেয়ারে বসে আছে। শাফিন ধীর গতিতে এসে বিছানায় বসলো। রুমি আপু, ডাকলো শাফিন। রুমাইশা মাথা তুলে তাকালো শাফিনের দিকে। দুই হাত দিয়ে চোখ ডলে আড়মোড়া ভেঙে চেয়ার সামান্য ঘুরিয়ে নিল শাফিনের দিকে। হ্যাঁ বল, কোনো দরকার? মুখভঙ্গি স্বাভাবিক রেখে জিজ্ঞেস করল রুমাইশা। কালকের জন্য তোমার মন খারাপ আপু? মন খারাপ করো না তুমি। আমাকেও তো বকেছে ভাইয়া, কিন্তু আমি তো ওসব মনেও রাখিনি। জানোই তো ভাইয়া এখন আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে। তারপর কিছুক্ষণ বিরতি দিয়ে বলল, ভাইয়া সারাক্ষণ একা একা থাকে, যার জন্য ভাইয়ার মেজাজ সবসময় তুঙ্গে থাকে। কিছু হলে স্যাঁত করে ওঠে। ভাইয়ার একটা বিয়ে দেওয়া দরকার, কি বলো? শাফিনের কথায় রুমাইশার ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি দেখা গেল। রুমাইশাকে হাসতে দেখে শাফিন আবারও বলল, মন খারাপ করো না আপু। আর মা বলল তুমি নাকি চলে যাবা। কত প্ল্যান করেছিলাম ঘুরতে যাব একসাথে তোমার এক্সাম শেষ হয়ে গেলে, অথচ তুমি আমার সমস্ত প্ল্যানে পানি ঢেলে বলছো চলে যাবা। এইটা কিছু হইল? মুখ গোমরা করে বলল শাফিন। রুমাইশা নিঃশব্দে হাসল। তারপর বলল, এমনভাবে বলছিস যেন আমি লন্ডন যাচ্ছি, আর কখনো ফিরব না। ক্লাস শুরু হলে তখন তো রোজ রোজ আসবো। তখন না হয় একদিন ঘুরে আসবো। একদিন কেন, দৈনিক দৈনিক ঘুরতে যাব, বুঝছস? শাফিন ওপর নিচে মাথা নাড়িয়ে বোঝালো যে সে বুঝেছে। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলো এখন নিচে চলো, মা কি নাস্তা তৈরি করছে চেক করে আসি। এই অসময়ে পড়লে তোমার স্মৃতিশক্তি কমে যাবে। তখন আর পরীক্ষায় পাশ করতে পারবা না। ফেল মেরে বসে থাকবা। আমার মামা তোমার এই রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। রিক্সাওয়ালার সাথে বিয়ের কথা শুনে শাফিনের মাথায় একটা চাটি মারল রুমাইশা। তারপর মুখে হাসি ফুটিয়ে শাফিনের হাত ধরে কিচেনে রুনিয়ার কাছে গেল দুজনে। রাতের বেলা সাফওয়ানকে খাবার দিতে গেলেন রুনিয়া। সাফওয়ান রুমের বাইরে টি টেবিলের পাশে একটা পাটি বিছিয়ে বসে ল্যাপটপে কাজ করছিল। কারো পায়ের আওয়াজ পেতে তড়িৎ গতিতে পাশে রাখা মাস্ক আর গগলস পরে নিল। তারপর আবার নিজের কাজে মনোযোগ দিল। রুনিয়া এসে খাবারের ট্রেটা রাখলেন টি টেবিলের ওপর। তারপর সাফওয়ানের পাশে বসলেন। রুনিয়াকে পাশে বসতে দেখে সাফওয়ান জিজ্ঞেস করলো, কিছু বলবে মা? সাফওয়ানের কণ্ঠস্বর শুনে রুনিয়া বুঝলেন সাফওয়ানের মেজাজ খুব একটা ভালো নেই। কিন্তু তিনি দমে গেলেন না। কিছুক্ষণ নীরব থেকে নরম সুরে জিজ্ঞেস করলেন, শাফিন বলল তুই নাকি রুমিকে গলা ধাক্কা দিয়েছিস। সাফওয়ান নিজের কাজ অব্যাহত রেখেই বলল, হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছি সেটা জিজ্ঞেস করো না। গলা ধাক্কা দেওয়ার মতো কাজ করেছে তাই গলা ধাক্কা খেয়েছে। রুনিয়া ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। তারপর সাফওয়ানকে বোঝানোর জন্য বললেন, এত বড় একটা মেয়ের গায়ে হাত তুললি, সেটাও আবার গলা ধাক্কা। শামসুল যদি জানতে পারে যে ওর মেয়েকে আমরা এখানে এনে গলা ধাক্কা খাওয়াচ্ছি, তাহলে সেটা কেমন হবে? ভালো হবে? সাফওয়ান এবার ল্যাপটপটা কোলের ওপরে থেকে নামিয়ে রুনিয়ার দিকে ঘুরে বসল। তারপর বলল, ওর যেটা প্রাপ্য সেটাই পেয়েছে মা। আর তাছাড়া আমি শুধু একা ওকে বকিনি, শাফিনকেও বকেছি। কিন্তু দোষটা যেহেতু ওর বেশি, তাই শাস্তিও ও বেশি পেয়েছে। যে কাজ করতে বারণ করা হবে সেই কাজ করলে শাস্তি তো পেতেই হবে। তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। আর রিমুও বাড়িতে কিছু বলবে না। তুমি নিশ্চিত থাকো। কথাটা শেষ করে আবারও ল্যাপটপটা ঘুরে কোলে নিল সাফওয়ান। রুনিয়া কিছুক্ষণ ওখানে বসার পর উঠে দোতলার রুমাইশার রুমের দিকে গেলেন। নিজের রুমে বসে রুমাইশা গতকাল জঙ্গলে কুড়িয়ে পাওয়া বস্তুটি হাতে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখছিল। জিনিসটা সাফওয়ানের। নোটিশ আনতে যেই দিন সাফওয়ানের সাথে কলেজে গিয়েছিল, সেই দিন এইরকমই দেখতে একটা বস্তু দেখেছিল সাফওয়ানের কাছে। কিন্তু কুড়িয়ে পাওয়া জিনিসটা সাফওয়ানের কিনা সেই বিষয়ে সন্দেহ থাকলেও গতরাতের ঘটনার পর রুমাইশা পুরোপুরি নিশ্চিত যে এটা সাফওয়ানেরই। এমন সময় রুনিয়া ঢুকলেন রুমাইশার ঘরে। আচমকা কাউকে ভেতরে আসতে দেখে দ্রুততার সাথে হাতের বস্তুটাকে নিজের বুকের মাঝে অন্তর্বাসের ভেতরে রেখে দিল রুমাইশা। রুনিয়া এসে রুমাইশার সামনে চেয়ার টেনে বসলেন।
এই সময় রুনিয়াকে নিজের রুমে দেখে রুমাইশা একটু অবাকই হলো। সংযত করে বসতে বসতে বলল, কি ব্যাপার ফুপ্পি? তুমি এই সময় আসতে যে, কিছু বলবে? রুনিয়া রুমাইশার হাতটা নিজের হাতের মধ্যে নিতে নিতে বললেন, রুমি, তোকে আমি নিজের মেয়ের মতো করে দেখেছি সবসময়। শাফিন সাফওয়ানের মতো করে তোকেও যত্ন করেছি। তুই কাল চলে যাবি, আর কবে আমার বাড়িতে আসবি জানি না। তারপর একটু চুপ থেকে বললেন, শাফিন আমাকে বলেছে সব। সাফওয়ান তোর সাথে কীরকম ব্যবহার করেছে কাল সেই ব্যাপারে। আমি সাফওয়ানকে বলে এসেছি যে এই রকম কাজ যেন আর কখনো না করে। জানিসই তো, ও একটু কেমন যেন হয়ে গেছে। তোর বাবা আমার ওপর বিশ্বাস করে তোকে এখানে রেখে গিয়েছে। এখন যদি শোনে সাফওয়ান তোর সাথে এমন ব্যবহার করেছে, তাহলে আমার আর শামসুলের সামনে দাঁড়ানোর মতো মুখ থাকবে না। রুনিয়ার চোখে নোনা পানি জমতে শুরু করলো। নিজের দুইটা হাত দিয়ে রুমাইশার হাত দুটা মুঠি করে ধরে অনুরোধের সুরে বললেন, তোর কাছে অনুরোধ, শামসুলকে এসব ব্যাপারে যেন কিছুই বলিস না। তাহলে ও আর তোকে কখনো আমার কাছে পাঠাবে না। রুনিয়ার চোখ থেকে দুফোঁটা পানি থুতনি গড়িয়ে নিচে পড়ল। রুনিয়াকে কাঁদতে দেখে হকচকিয়ে গেল রুমাইশা। তাড়াতাড়ি নিজের অন্য হাতটা রুনিয়ার হাতের উপরে রেখে অসহায় হয়ে বলল, এ কি ফুপ্পি, তুমি কাঁদছো কেন? আমি তো ওসব মনেই রাখিনি। আর দোষটা তো আমারই ছিল, তাই ভাইয়া বকেছে। ভাইয়া তো শুধু শুধু বকেনি। আর এসব কথা আমি বাড়িতে বলবোই বা কেন? এসব তো সামান্য বিষয়। এসব ছোটখাটো ঝামেলা হয়েই থাকে। তুমি কেঁদো না ফুপ্পি। রুনিয়ার কান্না তবুও থামছে না দেখে রুমাইশা অভিমানের সুরে বলল, তুমি এরকম করলে আমিও কিন্তু এবার কান্না শুরু করব। মোটেও কেঁদো না তুমি। হাত দিয়ে রুনিয়ার চোখ থেকে গড়িয়ে পড়া পীড়া পানি মুছে দিল রুমাইশা। একদম কাঁদবে না। কিছুই হয়নি। এসব ছোটখাটো বিষয় নিয়ে পড়ে থাকলে হয় বলো? নিজের মেয়ের মতো করে রুনিয়াকে বোঝাতে লাগলো রুমাইশা। ততক্ষণে শাফিনও চলে এসেছে ওর রুম থেকে। রুমাইশার রুমে রুনিয়ার কণ্ঠস্বর শুনে শাফিন মাকে কাঁদতে দেখে রুনিয়ার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। রুমাইশা রুনিয়ার আড়ালে শাফিনকে চোখ গরম দিয়ে বুঝালো, সব তোর জন্য হয়েছে। শাফিন এসে রুমাইশার পাশে বসে বলল, কি হয়েছে মা, তুমি এরকম করে কাঁদছো কেন? উত্তরের অপেক্ষা না করে রুমাইশাকে জিজ্ঞেস করলো আবার। রুমাইশা ওকে বলল, কী কারণে রুনিয়া কাঁদছেন? শাফিন রুনিয়ার বাহুতে স্পর্শ করে বলল, আরে মা, তুমি রুমি আপুকে চিনলে না? আপু কি এমন মেয়ে যে গিয়ে মামাকে বলে দেবে সাফওয়ান ভাইয়া ওকে ধাক্কা দিয়েছে? তুমি চিন্তা করো না, আপু কিছুই বলবে না কাউকে। তারপর বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে রুনিয়াকে ঘুমাতে পাঠিয়ে দিল রুমাইশা আর শাফিন। রুনিয়া রুমে যাওয়ার পর রুমাইশার দিকে তাকিয়ে বিজয়ী হাসি দিল শাফিন। তারপর নিজের রুমে চলে গেল। রুমাইশা নিজের রুমে এসে হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না। আজ ১১টার পরপরই বিছানায় চলে গেল রুমাইশা। ঘুম আসছে ওর প্রচণ্ড। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যার জন্য ঘুমেরা আজ বেশি জেঁকে ধরেছে রুমাইশাকে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমটা বেশি জমে এলো। বিছানায় যাওয়ার আধা ঘন্টার ভেতরে ঘুমের ঘোরে তলিয়ে গেল রুমাইশা। ১:৩০টার দিকে একবার জেগেও গেল, কিন্তু পুরোপুরি জাগল না। শুধু কান দুটো সজাগ হলো। কিন্তু তুমুল বৃষ্টির শব্দ ছাড়া কিছুই শুনল না। পরক্ষণে আবার ঘুমিয়ে পড়ল। বৃষ্টির বেগে সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করছে। কিছুক্ষণ ঝমঝম বৃষ্টি, তো কিছুক্ষণ ঝিরিঝিরি। বাতাসের সাথে তাল মিলিয়ে আঁকাবাঁকা হয়ে ভূপৃষ্ঠে পতিত হতে লাগলো বৃষ্টির প্রতিটা ফোঁটা। ঠিক এমন সময়ে রুমাইশার ঘুমঘোর ছোটাতে দরজায় কর্কশ নাকের শব্দ কানে লাগলো। কেউ একজন সমান তালে দরজায় কড়া নাড়িয়ে যাচ্ছে। কড়া নাড়ার শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে ঘুম থেকে জেগে উঠল রুমাইশা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে হেঁটে দরজার নিকট পৌঁছালো। বাইরে তখনও তুমুল বেগে বৃষ্টি পড়ছে। রুমাইশা দরজায় কান পাতল। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে ওর। বাইরে থেকে কোনো শব্দ আসছে না। সাহস সঞ্চয় করে রুমাইশা আওয়াজ দিল, কে? তারপর আবারও দরজায় কান পেতে রইল। ওপাশ থেকে কেউ উত্তর করছে না। এমন সময় আবারও নক পড়ল দরজায়। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো রুমাইশার। দরজার কাছ থেকে ফিরে এসে আবার বিছানায় বসল। দরজাও খুলবে না। সাফওয়ান ছাড়া এই সময় আর কেউ আসবে না। নিশ্চয় ওকে মেরে ফেলতে এসেছে। রুমাইশা যে সব জেনে গেছে। নাকের শব্দ অনেকক্ষণ আর হলো না। বাইরের বৃষ্টির বেগও এখন কমে গেছে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবার ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো রুমাইশা। ঠিক তখনই আবার দরজায় খটখট শব্দ করে নক পড়ল। এবারের নকটা অন্যগুলোর চেয়ে দ্বিগুণ বেশি উগ্র। রুমাইশা ভেবে পেল না কি করবে। বিছানা থেকে নেমে আবারও দরজার কাছে গেল।
দোমনা করতে লাগলো দরজা খুলবে কি খুলবে না সেটা নিয়ে। বাইরে বৃষ্টির বেগ আবার বাড়তে শুরু করেছে। কি কি ডিসিশন নেবে সেটা ভাবতে ভাবতে আবার কয়েকটা উগ্র নক পড়ল দরজায়। রুমাইশা এবার কোনো কিছু না ভেবে সাথে সাথে দরজা খুলে দিল। আর চোখের পলকে দরজার ওপাশে থাকা মাস্ক পরিহিত ব্যক্তিটা তার শক্ত পুরুষালী পেশিবহুল হাত দিয়ে তড়িৎ গতিতে রুমাইশার গলা চেপে ধরে ঠেলতে ঠেলতে সোজা বিছানার উপরে নিয়ে চেপে ধরল। অতর্কিত হামলায় তাল হারিয়ে ফেলল রুমাইশা। শ্বাসনালীতে চাপ পড়া মাত্রই সাফোকেশন শুরু হলো ওর। নিজের দুই হাত দিয়ে প্রাণপণে গলা থেকে সাফওয়ানের হাতখানা সরানোর চেষ্টা করলো ও, কিন্তু ব্যর্থ হলো। তীব্র চাপে জিহ্বা বেরিয়ে আসতে চাইলো। চোখ দুইটা উল্টে যাওয়ার উপক্রম হলো ওর। আমার ওপর নজরদারি চালাচ্ছ রুমাইশা কাদের? এই তুমি আমার ওপর নজরদারি চালাচ্ছ? রুমাইশার কানের একদম কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল সাফওয়ান। তারপর কানের কাছ থেকে মুখ সরিয়ে অসহ্য যন্ত্রণায় নীল হয়ে যাওয়া রুমাইশার মুখের দিকে শকুনি দৃষ্টিতে তাকিয়ে রইল। সাফওয়ানের হাতটা গলা থেকে সরানোর চেষ্টারত অবস্থায় রুমাইশার হাত দুটো আস্তে আস্তে শক্তি হারিয়ে শিথিল হয়ে যেতে শুরু করলো। বাঁচার আকুতি নিয়ে শেষবারের মতো চোখ মেলে তাকালো রুমাইশা। জল নিশাচরী চোখ দুইটা দিয়ে সে আকুতি স্পষ্ট দেখতে পেল সাফওয়ান। নিজের হাতের বাঁধনটা অল্প একটু আলগা করলো। সামান্য ছাড়া পেয়ে মুখ দিয়ে প্রচণ্ড জোরে নিঃশ্বাস নিল রুমাইশা। আর তারপরে অসহায়ের মতো কাশতে শুরু করলো। মুখ দিয়ে লালা বেরিয়ে আসলো ওর। কিন্তু রুমাইশার এমন মর্মর অবস্থা দেখেও মন গলল না সাফওয়ানের। গলা ছাড়ল না ও। আচমকা সাফওয়ান রুমাইশার বুকে নিজের গায়ের গন্ধের কোনো বস্তুর উপস্থিতি টের পেল। রুমাইশার মুখের ওপর থেকে দৃষ্টি সরিয়ে চোখ নামালো রুমাইশার বুকে। সন্দেহের চোখে আরও একবার চোখ তুলে তাকালো রুমাইশার চোখের দিকে। বেদনা বিধুর দৃষ্টিতে সাফওয়ানের সন্দেহপূর্ণ চাহনির দিকে তাকিয়ে ওর মনে পড়ল রুনিয়া আসার পর জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া সেই বস্তুটা ও ওর অন্তর্বাসের ভেতরে ঢুকিয়ে রেখেছিল। ঘটনাটা মনে পড়তে আঁতকে উঠল রুমাইশা। সাফওয়ান নিজের তীক্ষ্ণ নাক দিয়ে কয়েকবার জংলি পশুদের মতো করে রুমাইশার বুকের কাছটার ঘ্রাণ নিল। আর তারপর সেই বস্তুটা যে একান্তই তার সেটা নিশ্চিত হওয়া মাত্রই রুমাইশার দিকে অগ্নিচক্ষু দিয়ে তাকালো সাফওয়ান। গলার বাঁধন যেটুকু আলগা করেছিল সেটুকু আবারও সুদৃঢ় বন্ধনে চেপে ধরল সাফওয়ান। আর সাথে সাথে আগের মতো আবারও হাত পা অবশ হয়ে এলো রুমাইশার। সাফওয়ান রুমাইশার গলার নিচে তার বক্ষের আরম্ভস্থলে নিজের হাত স্পর্শ করে ধীরগতিতে দুইটা আঙুল রুমাইশার কামিজের অভ্যন্তরের অন্তর্বাসের ভেতর দিয়ে বক্ষ বিভাজিকা ছুঁয়ে দিয়ে নিয়ে গেল অন্তর্বাসের সীমান্ত রেখায়। আর তারপর সেই কাঙ্ক্ষিত বস্তুটা পেয়েও গেল সাফওয়ান। এক টান দিয়ে সেটা বের করল ও। টান দেওয়ার সাথে সাথে সাফওয়ানের নখের আঁচড়ে রুমাইশার বুকের মাঝখানে ছিলে গিয়ে কিঞ্চিত রক্তিমাভা দেখা গেল। আর এরপরে রুমাইশার গলা পুরোপুরি ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে ছিটকানি দিয়ে দিল। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে ছাড়া পাওয়া মাত্রই রুমাইশা নিজের গলাতে হাত দিয়ে প্রচণ্ড শব্দ করে দম নিল। চোখ থেকে অনর্গল পানি পড়তে লাগলো ওর। মুখ থেকে কষ বের হয়ে গাল বেয়ে পড়ছে ওর। শ্বাসকষ্টের রোগীর মতো জোরে জোরে দম নিতে থাকলো রুমাইশা। সাফওয়ান এবার এক ঝাটকায় রুমাইশার হাত ধরে বিছানার ওপর থেকে নিজের বুকের সাথে রুমাইশার পিঠ চেপে ধরল। তারপর রুমাইশার চিবুক চেপে ধরে রুমাইশার কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাহস কত বড়, তুই আমার ওপর নজর রাখিস? কবে থেকে জানিস তুই আমার ব্যাপারে? কবে থেকে? কবে থেকে আমার অবস্থা সম্পর্কে জানিস বল, এক্ষুনি বল। রুমাইশা কোনো উত্তর করতে পারল না কান্না ছাড়া। গলা যেন বসে গেছে ওর। বাইরের বৃষ্টির বেগ ক্রমশই বাড়তে থাকলো, সেই সাথে সমান তালে বাড়তে থাকলো সাফওয়ানের ক্রোধ। আমার রুমে কেন গিয়েছিলি? কিসের জন্য গিয়েছিলি আমার রুমে? গোয়েন্দাগিরি করছিস আমার ওপর? সেই দিন ছেলেরা সবাই নামাজে গেলে সবার অগোচরে সাফওয়ানের রুমে হানা দেয় রুমাইশা। যেখানে রুনিয়ারও যাওয়ার অনুমতি নেই সেখানে ও অনধিকারে প্রবেশ করে। সাফওয়ানের রুমে একটা দেওয়াল জুড়ে বুককেস রাখা। সেখানে অধিকাংশ বই বিভিন্ন গাছ ও গুল সম্পর্কে, যার নামও কখনো শোনেনি রুমাইশা। আর বাকিগুলো, সেগুলো সব সরীসৃপদের নিয়ে, বিশেষ করে সাপ। টেবিলে রাখা ছিল একটা কালো মলাটের মোটা ডায়েরি, যেটা খুলে কয়েক পাতা উল্টে দেখেছিল রুমাইশা। সেটা ছিল সাফওয়ানের রিসার্চ পেপার, তার নিজেরই সম্পর্কে। বিছানার এক কোণে এক টুকরো খোলস পেয়েছিল সাফওয়ানের, যেটা ফেরার সময় হাতে করে নিয়ে চলে এসেছিল রুমাইশা। ওই খোলসের সাথে জঙ্গলের দেখা খোলসের হুবহু মিল দেখে রুমাইশা বুঝে যায় সাফওয়ানই ছাদ থেকে মাটিতে লাফ দিয়ে জঙ্গলে যায়। কিন্তু কেন যায় সেটা উদ্ঘাটন করতে গিয়ে বিপত্তিটা বাধে। নামাজ শেষে বাড়িতে ফিরে নিজের রুমে অন্য কারো স্পর্শের গন্ধে দিশেহারা হয়ে যায় সাফওয়ান।
কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরই পেয়ে যায় আসল কালপিট কে। রুমাইশার কোনো উত্তর না পেয়ে সাফওয়ান প্রচণ্ড রেগে গেল। রুমাইশাকে নিজের দিকে ফিরিয়ে নিজের ডান হাত দিয়ে রুমাইশার দুগালে টুটি চেপে ধরল ও। ব্যথায় কুঁকড়ে গেল রুমাইশা। চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে আসলো ওর। সাফওয়ান নিজের মুখ রুমাইশার মুখের একদম কাছে নিয়ে গিয়ে কঠিন স্বরে বলল, শাফিন বা বাইরের অন্য কেউ যদি এই ব্যাপারে জানে, তাহলে সেটা হবে তোর শেষ দিন। তারপর ভরাট পুরুষালী কণ্ঠে ধীরে ধীরে বলল, ইফ ইউ ওয়ান্না লিভ, জাস্ট কিপ ইউর মাউথ শাট, টোটালি শাট, or I will give you a kiss of death on your neck like the previous one, and you will no longer be in this world. Mind it. আরও কিছুক্ষণ রুমাইশাকে এইভাবে চেপে ধরে রেখে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল সাফওয়ান। তারপর তড়িৎ গতিতে দরজা খুলে যেভাবে এসেছিল সেভাবে আবার বেরিয়ে গেল। সাফওয়ান চলে যাওয়ার সাথে সাথে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল রুমাইশা। গলার বাঁ পাশে সাফওয়ানের হাতে 2 আঙুলের ছাপ বসে গেছে। জায়গাটা লাল হয়ে আছে। ফ্লোরে বসে গলায় হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে গলায়। ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। গালের পাশ দিয়ে কষ পড়ে কামিজে লেগেছে। ধুয়ে ফেলতে হবে সব। অনেক কষ্টে ফ্লোর থেকে উঠল রুমাইশা। কটেজ থেকে একটা ওভার সাইজের টি শার্ট আর ট্রাউজার বের করলো ও। ওয়াশরুমে গিয়ে নিতম্ব ছাড়ানো চুলগুলো খুলে দিয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানি পড়ার সাথে সাথেই ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। এই কি সেই সাফওয়ান, যে কিনা ওর পশমকেও স্পর্শ করলেও ছুটে আসতো, যে ওর কান্না দেখতে পারতো না, যে কিনা ওর জন্য যাকে তাকে মেরে বসতো? এই কি সে? হ্যাঁ, ওর যে দোষ নেই তা নয়। সাফওয়ানের বিনা অনুমতিতে সাফওয়ানের রুমে ঢুকেছে। ওর ওপর নজরদারি করেছে। জানার চেষ্টা করেছে সাফওয়ানের এমন হওয়ার কারণ। কিন্তু তাই বলে এই রকম টর্চার করবে? এর চাইতে মেরে ফেলাই তো ভালো ছিল। ওয়াশরুমের ফ্লোরে বসে জোরে জোরে কান্না করতে থাকে রুমাইশা। গলার ব্যথাতে শব্দ করতে প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও কান্না থামছে না ওর। কিছুক্ষণ পর ভেজা চুল নিয়ে গায়ে টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বাইরে বের হলো রুমাইশা। ড্রেসিং টেবিলে তাকে রাখা স্যাভলন ক্রিমটা থেকে অল্প একটু ক্রিম নিয়ে আলতো করে লাগিয়ে দিল নিজের বুকের মাঝখানের ক্ষতস্থানে। তারপর বিছানার পাশে রেখে যাওয়া বটল গ্রিন টি শার্টের সাথে আকাশি রঙের কটনের ট্রাউজার পরে নিল। চুলগুলো মুছে পিঠের ওপরে ছেড়ে দিল। অতঃপর বিছানায় উঠে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটু জোড়া বুকের সাথে নিয়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরে বসে রইল। নিজের রুমে গিয়ে মোটেও স্বস্তি পাচ্ছে না সাফওয়ান। বারবার রুমাইশার যে যন্ত্রণাকাতর চেহারাটা চোখের সামনে ফুটে উঠেছে, রাগের মাথায় রুমাইশাকে ওইভাবে অত্যাচার করা মোটেও ওর উচিত হয়নি। অপরাধ বোধে অস্থির হয়ে পায়চারি করতে শুরু করলো সাফওয়ান সমস্ত ছাদ জুড়ে। গতকাল রুমাইশা জঙ্গলে যাওয়ার 2 রাত আগে সাফওয়ান গিয়েছিল সেখানে, কিন্তু দুর্ভাগ্যবশত ওর পকেট ওয়াচটা সেইখানেই পড়ে যায়। টাইমেক্স কোম্পানির এই পকেট ওয়াচটা ওর দাদু ওকে ছোটবেলায় দিয়ে বলেছিলেন এটা নাকি ওর অনেক কাজে লাগবে। কিন্তু কি কাজে লাগবে সেটা ছোটবেলায় না বুঝলেও এখন সেটার ব্যবহার খুব ভালোভাবেই জানে সাফওয়ান। সেই দিন রাতে নিজের রুমে এসে ও বুঝলো পকেট ওয়াচটা জঙ্গলেই পড়ে গেছে। কিন্তু রুমাইশা জঙ্গলে যাওয়ার রাতে সাফওয়ান জঙ্গলে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে ওয়াচটা পায়নি। আর তখনই নিজের রুমে পাওয়া কারো গায়ের গন্ধের কথা মনে পড়ে ওর। আর সেই ব্যক্তি যে তাদের বাড়িতে বিদ্যমান কেউ সেটাও বুঝে যায় সাফওয়ান। আর সেটা রুমাইশা ছাড়া আর কেউ না। ব্যাপারটা বোঝার পর থেকে ক্রোধ মাথাচাড়া দিয়ে ওঠে সাফওয়ানের। আর তাই রুমাইশাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এইভাবে অত্যাচার চালিয়েছে ও। কেন করলাম আমি এমন? কেন করলাম? ওকে তো ভালোভাবেও বোঝাতে পারতাম। ও যদি মরে যেত, কি হতো তখন? কেন করলাম আমি এমন? এসব ভাবতে ভাবতে পায়চারি থামিয়ে টি টেবিলের পাশে রাখা চেয়ারটিতে বসে কোনোই উড়ুতে ঠেকিয়ে 2 হাত দিয়ে নিজের মাথার চুল আঁকড়ে ধরে রইল সাফওয়ান। আমার রিমু, আমার আদরের রিমু, কি করলাম আমি? মনে মনে আওড়াতে থাকলো ও। চেয়ারের ওপরে বসে ওইভাবে খানিকক্ষণ কিংকর্তব্য বিমূর্ত হয়ে বসে রইল সাফওয়ান। বসে বসে ভেবে মন আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে অবশেষে সিদ্ধান্ত নিল পরিস্থিতিটা অন্যভাবে সামলানোর। রুমে গিয়ে নিজের মার্সিডিজ ব্রেঞ্জ এর চাবিটা হাতে নিল সাফওয়ান। তারপর দোতলার দিকে এগোলো। উদ্দেশ্য ওর রুমাইশার রুম। বিছানায় চিত হয়ে লম্বা চুলগুলো একপাশে করে রেখে কোলবালিশের ডান পায়ের হাঁটু ঠেকিয়ে বুকের ওপরে হাত রেখে শুয়ে আছে রুমাইশা। ঘুম নেই ওর চোখে। আর যা হয়েছে আজ রাতে তাতে ওর ঘুম আসলেও বরং আশ্চর্যের ব্যাপার হতো। গলাটা বসে গেছে। মুখ দিয়ে আওয়াজ বের হতে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে ওর।
ঢোক গিলতে গেলেও প্রচণ্ড ব্যথাতে কুঁকড়ে উঠছে রুমাইশা। চোখ দিয়ে নোনা পানির বহর বয়ে যাচ্ছে যেন। বারবার করে চোখ মুছছে রুমাইশা, কিন্তু পরক্ষণে আবার চোখ দুটোতে পানি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কিছু সময় পর দরজায় নক পড়ল আবার। রুমাইশার গা কাঁপিয়ে উঠল নাকের শব্দে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসল। কান খাড়া করে শোনার চেষ্টা করল দরজার বাইরের শব্দ, কিন্তু বৃষ্টির শব্দের কারণে কিছুই শোনা গেল না। তৎক্ষণাৎ আবারও কড়া নাড়ার শব্দ হলো, সাথে কারো আদেশপূর্ণ কণ্ঠস্বর, রিমো, দরজা খোল। এটা তো সাফওয়ান। আবার কেন এসেছে? আবার টর্চার করবে আমাকে? বুক ফেটে কান্না আসতে চাইল রুমাইশার। বিছানা থেকে উঠে দরজার দিকে গিয়ে দাঁড়ালো ও। তারপর দরজা না খুলে এপাশ থেকে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কাল সকালেই চলে যাব ভাইয়া। এ এ এ বাড়িতে আর কখনো আসবো না। আর আমি কাউকে কিছুই বলবো না। সত্যি বলছি, বিশ্বাস করুন। আমার চেহারাও আপনি আর কোনোদিন দেখবেন না। কসম করে বলছি। দরকার হলে দরকার হলে আমি কলেজেও বদলে ফেলবো ভাইয়া। আপনি যা বলবেন তাই করব। বলতে বলতে কিছুটা উচ্চস্বরে ফুঁপিয়ে কেঁদে ফেলল রুমাইশা। রুমাইশার এমন কান্না একদম বুকে গিয়ে লাগলো সাফওয়ানের। প্রচণ্ড খারাপ লাগলো ওর। এদিকে বাইরে সাফওয়ানের গলা শুনে ঘুম ভেঙে গেল সাফিনের। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে এলো। রুমাইশার রুমের দরজার সামনে সাফওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড রকম অবাক হলো ও। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না। বিস্মিত হয়ে সাফওয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? তুমি এ সময় কেন এসেছো এখানে? রুমি আপুর কিছু হয়েছে? সাফওয়ান শাফিনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আবারও নক করলো দরজায়। নরম গলায় বলল, রিমু, দরজা খোল এক্ষুনি। ভালোভাবে বলছি, দ্রুত খোল। কিন্তু রুমাইশা দরজা খুলল না। ওপাশ থেকে কান্নারত অবস্থাতেই বলল, আপনি চলে যান ভাইয়া। আমি কাল সকালে এখান থেকে চলে যাব। কথা দিচ্ছি। শাফিন রুমাইশার কথার আগামাথা কিছু বুঝতে না পেরে সাফওয়ানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সাফওয়ান বুঝলো এভাবে কাজ হবে না। রুমাইশাকে বলে দরজা খোলানো যাবে না। তাই দরজা নক করা ছেড়ে দিয়ে শাফিনের দিকে ঘুরল। নিজের ট্রাউজারের পকেটে দুহাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আমার কথা মন দিয়ে শোন। আমি এখন রুমাইশের রুমের পেছনে জানালা দিয়ে ওর ঘরে ঢুকবো। তারপর ওকে নিয়ে বের হব। কোথায় যাব জানি না। কখন ফিরবো সেটাও জানি না। যখন ফিরবো তখন তোকে কল দিব। আমার ফিরতে ফিরতে যদি সকাল হয়ে যায়, তাহলে মাকে ম্যানেজ করার দায়িত্ব তোর। বোঝা গেছে? ভারী কণ্ঠে বলল সাফওয়ান। শাফিন ওপর নিচে মাথা নাড়ল। দ্বিতীয় কোনো প্রশ্ন করল না। কি হচ্ছে এখানে সেটাও পরে জানা যাবে। আগে ওদের ভেতরকার মনোমালিন্য দূর হোক। মনে মনে আওড়ালো শাফিন। সাফওয়ান এবার ছাদের দিকে চলে গেল। শাফিনের সাথে সাফওয়ানের কি কথা হয়েছে তা জানতে পারল না রুমাইশা। কারো পায়ের শব্দ ছাদের দিকে চলে যেতেই রুমাইশা ভেতর থেকে আওয়াজ দিল, শাফিন। শাফিন বাইরে থেকে বলে উঠল, হ্যাঁ আপু বলো। সাফওয়ান ভাইয়া চলে গেছে? হ্যাঁ, ভাইয়া চলে গেল এইমাত্র। সাফওয়ান যে জানালা দিয়ে ঢুকবে রুমাইশার রুমে, সেটা গোপন করেই রাখল শাফিন। হাফ ছেড়ে বাঁচল রুমাইশা। শাফিন আর কোনো বাক্য ব্যয় না করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুমাইশা দরজার কাছে ধীরে ধীরে বসে পড়ল। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল, সকালে কারো জানার আগে বাড়ি ছাড়বে ও। এমন সময় বাইরে মাটিতে পুত করে শব্দ হলো। সাফন এখন নিশ্চয়ই জঙ্গলের দিকে যাচ্ছে, ভাবল রুমাইশা। দরজায় মাথা ঠেকিয়ে শান্ত করল নিজেকে। কিন্তু কিছুক্ষণ পরেই রুমাইশাকে হতবাক করে দিয়ে সাফওয়ান পেছনে জানালা দিয়ে ঢুকলো রুমাইশার রুমে। আর ঠিক সেই জানালার বরাবর দরজার সাথে পিঠ ঠেকিয়ে জানালার মুখোমুখি হয়ে বসে আছে রুমাইশা। সাফওয়ানের হঠাৎ আগমনে স্তম্ভিত রুমাইশা বুঝে উঠতে পারল না কি করবে। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগেই তড়িৎ গতিতে এসে রুমাইশার মুখে হাত দিয়ে চেপে ধরল সাফওয়ান। রুমাইশা অসহায়ের মতো করে তাকালো সাফওয়ানের দিকে। কিন্তু মুখ ঢাকা থাকার কারণে সাফওয়ানের মুখের কোনো অভিব্যক্তি দেখতে পেল না ও। কোনো আওয়াজ করবি না। চুপচাপ আমার সাথে যাবি। যেখানে নিয়ে যাব সেখানে। আদেশের সুরে বলল সাফওয়ান। তার তারপর রুমাইশার হাত দুটো নিজের কাঁধের ওপরে রেখে রুমাইশার বাহুমূল্যের নিম্নদেশে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। রুমাইশার মুখ ঢেকে নিজের কাঁধের উপরে রেখে ওর বুকের সাথে বুক মিশিয়ে দিল। বহু বছর পর আজ আবার ও রুমাইশাকে ছোটবেলার মতো করে কোলে নিয়েছে সাফওয়ান। অনুভূতিটাও সেই ছোটবেলারই মতো, শুধু বুকের কাছটায় পরিবর্তন হয়েছে। সাফওয়ানের মনে হলো যেন নরম তুলতুলে তুলার বস্তা কোলে নিয়েছে ও। এরপর আদেশের সুরে রুমাইশাকে বলল, শক্ত করে ধরে রাখবি।
ছাড়লেই কিন্তু পড়ে যাবে। তখন কিছু হলে কিন্তু তার জন্য আমি দায়ী থাকব না। সাফওয়ানের এহেন কর্মকাণ্ডে হতভম্ব হয়ে গেল রুমাইশা। জীবনে প্রথমবার কোনো পুরুষের এত কাছে এলো ও। হাত পা অসাড় হয়ে যাওয়ার উপক্রম হলো। কিন্তু কোনো রকমে প্রশ্ন করার সাহস পেল না ও। সাফওয়ানের কথা মতো শক্ত করে গলা জড়িয়ে ধরল সাফওয়ানের। আর পা দুটো দিয়ে সাফওয়ানের কোমর জড়িয়ে ধরল ঠিক সেই ছোটবেলার মতো করে। নিঃশব্দে জানালা দিয়ে বের হয়ে নিচের তলা জানালার ছাদের ওপরে পা রাখল সাফওয়ান। তারপর রুমাইশাকে দু হাত দিয়ে নিজে জড়িয়ে ধরে সেখান থেকে লাফ দিল মাটিতে। বাড়ির পেছনের দিকে থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুলো সাফওয়ান। বেশ শীতে রুমাইশা সাফওয়ানের কোলের ভেতরে সাফওয়ানের কাঁধে মাথা রাখা অবস্থাতেই ভাবতে লাগলো, হয়তো ওকে মেরে ফেলেও কোথাও গুম করে দেবে সাফওয়ান। ওর লাশটাও যেন কেউ খুঁজে না পায়, তাই এই ব্যবস্থা। ভয়ে আর উত্তেজনায় হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল রুমাইশার। যার কম্পন নিজের বুকেও অনুভব করলো সাফওয়ান। কিন্তু কিছুই বলল না রুমাইশাকে। বাড়ির সামনে থেকে কিছুটা দূরে যাওয়ার পর রুমাইশাকে কোল থেকে নামিয়ে দিয়ে কিছু কিছুক্ষণ তির্যক চোখে তাকিয়ে থাকলো সাফওয়ান রুমাইশার দিকে। সাফওয়ানের এইভাবে তাকানোর কারণ বোধগম্য হলো না রুমাইশার। কিন্তু পরক্ষণে বুকের ওপর যে ওর ওড়নাটা নেই, সেটা মনে পড়তে আঁতকে উঠল রুমাইশা। অন্তর্বাসহীন পাতলা ওভারসাইজ টি শার্টটা যে ওর শরীরের কিছু ভাঁজ দৃশ্যমান হয়ে পড়েছে, সেটা মনে পড়তে লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইল ওর। চোখ নামিয়ে নিজের দুইটা হাত বুকের উপরে কোনাকুনিভাবে রেখে লজ্জায় নিবারণের চেষ্টা করল ও। চুপচাপ এখানেই দাঁড়াবি, কোথাও যাবি না, আমি এক্ষুনি আসছি বলে আবার বাড়ির দিকে এগোলো সাফওয়ান। তারপর বাড়ির সীমানার পাঁচিলের গেট খুলে ভেতরে ঢুকে গ্যারেজ থেকে গাড়ি বের করে চালিয়ে সোজা বাহিরে আসলো। তারপর গাড়ি থেকে নেমে বাসার গেট বন্ধ করে গাড়িতে বসে এবার আসলো রুমাইশা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে। রুমাইশার সামনে গাড়ি দাঁড় করিয়ে ওকে ইশারা করলো গাড়িতে ওঠার জন্য। রুমাইশা বাধ্য মেয়ের মতো গাড়ির পেছনের দরজা খুলে উঠে বসলো। সামনে তাকিয়ে ওর চোখ থেমে গেল গাড়ির রিয়ার ভিউ মিররে। সাফওয়ান মিররের ভেতর দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। মিররে চোখ রাখা অবস্থাতে গম্ভীর চাপা কণ্ঠে সাফওয়ান বলে উঠল, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? প্রথমে সাফওয়ানের কথার মানে না বুঝলেও পরক্ষণে বুঝে গেল রুমাইশা। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ও। তারপর গাড়ির পেছনের সিট থেকে নেমে সাফওয়ানের পাশের সিটে ওঠার উদ্দেশ্যে গেল। মেরেই তো ফেলবে, তা এত নাটক করার কি আছে বুঝলাম না, মনে মনে বলল রুমাইশা। কিন্তু বিপত্তি বাঁধল দরজা খোলার সময়। আজকেও দরজা খুলতে গিয়ে পারল না রুমাইশা। এই দরজাটা যে কি সমস্যা তা মাথাতেই আসলো না ওর। সাফওয়ান নিজের দাঁত চেপে চোখ দুটো বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজের ক্রোধকে সংযত করলো। তারপর ড্রাইভিং সিট থেকে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজা খুলে দিয়ে আবারও নিজের সিটে গিয়ে বসলো। রুমাইশা উঠে বসলো গাড়িতে। তারপর দরজা আটকে দিল। জনমানবহীন রাস্তায় তুমুল গতিতে গাড়ি হাঁকালো সাফওয়ান। রুমাইশা সোজা হয়ে বসে সামনে তাকিয়ে রইল। নড়াচড়াও করল না। উত্তরের জঙ্গলের ভেতর দিয়ে হাইওয়ে চলে গেছে সাতক্ষীরার দিকে। সেদিকে গাড়ি নিয়ে চলল সাফওয়ান। কিছুক্ষণ পরে কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালো ওরা। জঙ্গলের শেষ প্রান্ত ঘেঁষে বয়ে গেছে হরিণার বিল। রাস্তা থেকে নেমে সেই বিলের পাশে গাড়ি দাঁড় করালো সাফওয়ান। গাড়ি দাঁড় করাতে ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে চোখ বুলালো রুমাইশা। ঝুম বৃষ্টির পর বিলের পানি প্রচণ্ড রকম শান্ত হয়ে আছে। মেঘ ডাকছে থেকে থেকে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি যে আরো হবে সেটা মেঘের গুরু গুরু শব্দ শুনেই বোঝা যাচ্ছে। বাইরের অবস্থা দেখে বিদ্যমান রুমাইশার দিকে তাকিয়ে আছে সাফওয়ান। গাড়ির ভেতরকার আলোতে রুমাইশার গলার হাতের আঙুলের ছাপ খয়েরি রং ধারণ করে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে যেন। নিজের ড্রাইভিং সিটে থেকে সরে গিয়ে রুমাইশার কাছাকাছি চলে এলো সাফওয়ান। নিজের খুব কাছে কারো উপস্থিতি টের পেয়ে চকিত ফিরে তাকালো রুমাইশা। সাফওয়ানকে নিজের এত কাছে বসে থাকতে দেখে গাড়ির দরজার দিকে সরে গিয়ে বসলো ও। ধীর গতিতে চোখের ডার্ক গগলসটা খুলে ফেলল সাফওয়ান। খুলে সোজা রুমাইশার চোখের দিকে তাকালো। সাফওয়ানের জলজলে ধূসর সবুজ চোখ দুটোকে এত কাছ থেকে কখনো দেখবে ভাবতেই পারেনি রুমাইশা। অবাক চোখে তাকিয়ে রইল ও সাফওয়ানের চোখ জোড়ায়। অদ্ভুত, খুব অদ্ভুত, সেই সাথে অসাধারণ। রুমাইশাকে চোখ বড় বড় করে এইভাবে তাকাতে থাকতে দেখে মনে মনে বেশ মজা পেল সাফওয়ান। কিন্তু সেটা প্রকাশ করল না। রুমাইশার আরও একটু কাছাকাছি এসে রুমাইশার গলায় বসে যাওয়া আঙুলের ছাপে হাত বুলালো সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে রুমাইশার চোখে চোখ রেখে ধীরে ধীরে অনুতাপের স্বরে বলল, সরি রিমু, আমি নিজের হুঁশে ছিলাম না। আমি বুঝতে পারিনি তোকে এতটা কষ্ট দিয়ে ফেলবো। মাথায় কাজ করছিল না আমার, তাই এরকম করে ফেলেছি।
সাফওয়ানের এমন কর্মকাণ্ডে রুমাইশা যার পর নেয় অবাক হলো। কিছুক্ষণ থেমে রুমাইশার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ভারী পুরুষালী কণ্ঠে বলল, আমার মোটেই উচিত হয়নি তোর সাথে এমনটা করা। ক্ষমা করে দে আমাকে। ভুল হয়ে গেছে আমার। আমি এরকমটা করতে চাইনি। তোকে আঘাত দিতে চাইনি কখনো। হতবিহ্বল হয়ে গেল রুমাইশা। কথাগুলো বলেই নিজের সিটে গিয়ে বসল সাফওয়ান। প্রায় মিনিট পাঁচে কেউ আর কোনো কথা বলল না। তারপর আচমকায় সাফওয়ান রুমাইশার হাত ধরে এক ঝাটকায় টেনে নিয়ে নিজের কোলের ওপরে বসালো। হকচকিত রুমাইশা অবাক হয়ে দেখতে লাগলো সাফওয়ানকে। সাফওয়ানের আচরণে এমন পরিবর্তন মানতে পারছে না ও। একটু আগে যা বলেছে বলেছে, অনুতাপ হয়ে বলেছে, কিন্তু এখন ওকে এভাবে কোলের ওপরে নেওয়ার মানে কি? মনে মনে সাফওয়ানের উদ্দেশ্য কি সেটা নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে পড়ল রুমাইশা। সাফওয়ান এবার রুমাইশার চোখে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আমার চেহারা দেখেছিস তুই? রুমাইশা ভীত হয়ে পড়ে উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। কবে দেখেছিস? কিভাবে দেখেছিস? উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল সাফওয়ান। আপনি যেদিন আইসক্রিম খেতে নিচে এসেছিলেন সেই দিন। দরজার ফাঁক দিয়ে দেখেছিলাম। আপনার মুখে মাস্ক ছিল না। আইসক্রিম চেটে খাচ্ছিলেন তখন। সাফওয়ানের থেকে চোখ ফিরিয়ে আমতা আমতা করে বলল রুমাইশা। সাফওয়ান নিঃশব্দে হাসল। নজরদারি তো তাহলে অনেক আগে থেকেই চলছে বলল ও। রুমাইশা প্রত্যুত্তরে কিছু বলল না। সাফওয়ানের হাসি মুখ হঠাৎ করে কঠিন হয়ে গেল। চোয়াল শক্ত করে বলল, তুই যেহেতু জেনেই গেছিস আমার ব্যাপারে, আর আমাকে দেখেও ফেলেছিস, সেহেতু তোর উচিত আমাকে ভালোভাবে দেখা, আর সমস্ত কনফিউশন দূর করে স্বাভাবিক থাকা, আর আমাকেও একজন স্বাভাবিক মানুষের মতো ট্রিট করা। রুমাইশের গলা শুকিয়ে গেল। ভালোভাবে দেখা মানে ওই ভয়ঙ্কর দাঁত আর জিহ্বা দেখা, ওই সাপের মতো স্ক্রিন দেখা। মনে মনে ভেবে আঁতকে উঠল ও। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো, না, আমি দেখব না। জোর দিয়ে বলল রুমাইশা। সাফওয়ানের কোল ছেড়ে উঠে যেতে চাইল, কিন্তু সাফওয়ান তা হতে দিল না। নিজের পেশিবহুল হাত দুইটা রুমাইশাকে জাপটে ধরে বসে রইল। বৃষ্টি শুরু হলো বাইরে। রুমাইশা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটতে লাগলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তোর দেখা লাগবে, আর স্বাভাবিক হওয়া লাগবে, প্লাস আমারে চুমু খাওয়া লাগবে, ছোটবেলায় যেমন খেতে। স্বাভাবিক অথচ গম্ভীর গলায় বলল সাফওয়ান। সাফওয়ানের কথায় হতভম্ব হয়ে গেল রুমাইশা। ছাড়া পাওয়ার জন্য এবার দ্বিগুণ জোরে সাফওয়ানের হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। সাফওয়ান মাদকতাময় দৃষ্টিতে তাকালো রুমাইশার দিকে। কোনো লাভ নেই লাফালাফি করে, আমি ছাড়ব না, ধীর কণ্ঠে বলল ও। তারপর বাম হাত দিয়ে মুখের উপরে থেকে ধীরে ধীরে নিজের মাস্ক সরালো সাফওয়ান। রুমাইশার সাথে সাথে অন্যদিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে ওর। শব্দের তোরে পুরো শরীরটাই যেন কেঁপে উঠছে। দেখব না আমি, একদম দেখব না, অসহায়ের মতো করে বলল রুমাইশা। মুখ খুলে নিজের কালো লকলকে লম্বা জিহ্বাটা বের করে রুমাইশার চোয়াল শক্ত করে স্পর্শ করে চেটে দিল সাফওয়ান। তারপর ডান হাত দিয়ে রুমাইশার চোয়ালটা চেপে ধরে ওর মুখটা নিজের দিকে ঘোরালো। এখনই তাকা, ভালোভাবে দেখ আমাকে, নইলে সকাল হবার পর গাড়ি নিয়ে তোকে সহ বাড়িতে ঢুকাবো সবার সামনে দিয়ে। আর মাকে বলবো, তুই যে সারা রাত আমার সাথে ছিলি, তখন কিন্তু সারা জীবন এই চেহারাটাই দেখে কাটিয়ে দিতে হবে। নিজের নির্লিপ্ততা বজায় রেখে বলল সাফওয়ান। সত্যি সত্যি সাফওয়ান এই কাজ করলে অবাক হবে না রুমাইশা, কারণ ওর দ্বারা সবই সম্ভব। তাই নিরুপায় হয়ে আর ছটফট না করে ধীরে ধীরে সময় নিয়ে চোখ খুলল রুমাইশা। সাফওয়ান ওর দিকে চোখা দৃষ্টিতে তাকিয়েছিল। রুমাইশা তাকিয়ে দেখতে পেল সাফওয়ানের কুচকুচে কালো ঠোঁট, গলা, কাঁধ আর ওর বুকের কিছুটা অংশে সাপের শরীরের আবরণ, যেগুলো গাড়ির ভেতরের আলোতে চকমক করছে। শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল যেন রুমাইশার। হৃৎপিণ্ডের গতি আরো দ্রুত হলো ওর। পরক্ষণে সাফওয়ান মুখ খুললে সাফওয়ানের ঝকঝকে বিষদাঁতের পেছনে কুচকুচে কালো মুখগহ্বরে চোখ পড়ল রুমাইশার। গা থরথর করে কাঁপতে শুরু করলো ওর। আর পর মুহূর্তে সাফওয়ানের কালো লকলকে জিহ্বাটা বেরিয়ে আসতেই প্রবল ভয় আর উত্তেজনায় সেখানে জ্ঞান হারালো রুমাইশা। জ্ঞানহীন ঘুমন্ত রুমাইশার মুখের ওপর ঝুঁকে একদৃষ্টিতে দেখতে থাকলো সাফওয়ান। ডান হাতের আঙুলের ওপরের পাশটা বুলিয়ে দিল রুমাইশার নরম চোয়ালে। বাইরে মেঘলা আকাশ, আর ঝিরিঝিরি বৃষ্টি হওয়া সত্ত্বেও বেসুরে গলায় গান ধরল সাফওয়ান। চাঁদনি রাইতে নদীর পারে আকাশ থেকে নামলো পরি। আমার চোখে চলে ঘোড়গাড়ি, আমি হাবলাই নদীর এপারে, ঘুমের ঘোরে দেখি তারে, ছবির মতো ডাকে আমারে।
এখানটায় আমি সুর দিতে পারছি না, ঠিক আছে? ওইজন্য এভাবে বললাম। তারপর চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে স্রষ্টার নিকট যেন অভিযোগের সুরে গাইল। দেখাও কত রঙিন ছবি, ছবির আশায় হারাইলাম সবই। হৃদয়াল বানাও কত মায়ারও ছবি, ছবির নেশায় ছাড়লাম সবই। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের উদ্দেশ্যে একটা নোটিস। আমি তো গানটা সুন্দর করেই গাইলাম। মানে আমার দিক থেকে ভালোভাবে গাইলাম। এখন ভিডিও যখন এডিটিং হবে তখন নয়েজ ক্লিয়ার করা হবে। এখন সেই কারণে ওই যে এইগুলা না বাদ যেতে পারে। তখন মনে হবে তোমাদের অরোরা আপু হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। ওইজন্য কথার মাঝখানে এভাবে গ্যাপ। তোমরা এটা ম্যানেজ করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনো যদি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।